এই দেখো ট্যাগ কোশ্চিন আমরা এই জন্যই বলছি যে আসলে ট্যাগ কোশ্চিন সবচেয়ে সহজ, তাই না? এই সহজটা খালি আমাকে নিয়ম জানতে হবে। ট্যাগ কোশ্চিন কি এটা তো তোমরা লিখে নিয়েছো, যে অর্থ জুড়ে দেওয়া, মানে বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য কি স্বীকৃতিমূলক আদেশ, অনুরোধ, বিবৃতি, নিষেধমূলক বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। খুব সহজভাবে বোঝাই দিচ্ছি। এই ট্যাগ কোশ্চেনের জন্য আমি বলছিলাম যে কিছু জিনিস অবশ্যই জানতে হবে, যেমন ইস নটটা সংক্ষিপ্ত হয়ে কিভাবে হয়েছে ইস নট। এগুলো খুব সহজ সহজ জিনিস, শুধু মনে রাখার জন্য আমি তিনটার কথা বলছি, তার মধ্যে এটা একটা, যে ইস নট যেমন আছে ও উঠে গেছে কিন্তু, আর বাকি সব ঠিক আছে, ও উঠে দেয় অ্যান্টি হয়ে গেছে, তাই না? আর বাকিগুলো দেখো আর নট, ওয়ার নট, শুধু ও উঠে গেছে নটের, তাই না? আর এইখানে শুধু এই যে শেল নট, এটা একটু চেঞ্জ, সে নট, উইল নটটা এখানে একটু চেঞ্জ। এই জন্য বলছি এই তিনটা মনে রাখতে হবে, একটু ব্যতিক্রম, আর বাকিগুলো সেম। বুঝা গেছে? তাহলে বাকিগুলো সেম। এই জন্য রুল ওয়ানে গত ক্লাসেও আলোচনা হয়েছে, এই ক্লাসেও করতেছি, সমস্যা নাই। রুল ওয়ানে বলছি যে প্রথমেই সাহায্যকারী ভার্ব চিহ্নিত করা, তার মানে এই সেন্টেন্সটা থাকে, শুরুতে সাহায্যকারী ভার্ব চিহ্নিত করা। এখন আমি অন্য কোনো সেন্টেন্সও হতে পারে, যে কোনো হইতে পারে, প্রথমে সাহায্যকারী ভার্ব চিহ্নিত করতে হবে। এরকম হইতে পারে আই এম প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল হতে পারে। তাহলে আই এম প্লেইং ফুটবল, তাহলে এখানে সাহায্যকারী ভার্বটা কি? এম, এম না? এখন যদি বলি হি ইজ এ গুড ম্যান, এটা বলি, যে হি ইজ, এই যে ইজ ব্যবহার করলাম, হি ইজ গুড ম্যান, গুড এই দিক গুড লিখলাম, হি ইজ গুড ম্যান, তার মানে এই যে ইজ, এইটাই সাহায্যকারী ভাষা। এই জন্য বলছি এইখানে আমার যতগুলো আছে, এই যে রিয়া ওয়াস, তাই না? এই যে রিয়া ওয়াস, এই যে ওয়াসটা সাহায্যকারী ভাব, আফরিন ইজ, ইজটা সাহায্যকারী ভাব, সেলিম হ্যাজ, হ্যাজটা সাহায্যকারী ভাব, আই এম নট এ ডক্টর, এমটা সাহায্যকারী ভাব। এই ভার্বটা আগে চিহ্নিত করতে বলছে, কোনটা? তাহলে সাহায্যকারী ভার্ব চিহ্নিত করার পরের কাজটা কি করছে? তোমার কোশ্চিনে দেওয়া থাকবে এইটুক, বলছে এইটুক দেওয়া থাকবে, তাই না? রিয়া ওয়াজ সিঙ্গিং, বাকিটা তোমাকে করতে হবে। রিয়া ওয়াজ সিঙ্গিং দেওয়ার পরে এরকম এরকম থাকবে, এরকম প্রশ্ন উত্তর থাকবে। তার মানে এই যে এইটুক হলো অ্যান্সার, এইটুক তোমাকে লিখতে হবে। তো এইটুকু আমি কিভাবে লিখবো? তো এইটুকু লেখার উপায় হলো যে রিয়া ওয়াজ সিঙ্গিং, আমি প্রথমে সাহায্যকারী ভার্বটা চিহ্নিত করলাম ওয়াজ, তাহলে ওয়াজ বসাইছি। তারপর আমি বলছি যে নোয়ের বংশধর খুঁজবো, যে নোয়ের কোনো বংশ আছে কিনা, নোয়ের বংশ নাই, তাহলে সংক্ষিপ্ত নট, এন অ্যাপোস্ট্রফি কমা টি। তারপরে বসবে সাবজেক্ট, তারপর রিয়া, মেয়ে না ছেলে? মেয়ে, মেয়ের জন্য সি। এই তো অ্যান্সার হয়ে গেল। প্রতিটাই এইভাবেই হয়েছে, দেখো খেয়াল করলে বুঝতে পারবা এই জিনিসগুলো এইভাবেই হয়েছে। 2 নাম্বার রুল নিয়ে কি আলোচনা করছিলাম, যে অক্সিলারি ভার্ব যদি না থাকে, আমি বলছি যে থাকবে, এখন থাকলো না, এখন একজন এই সেন্টেন্স হইতে পারে যে আই প্লে ফুটবল। তাহলে এখানে কোনো সাহায্যকারী ভার্ব আছে? কোনো সাহায্যকারী ভার্ব নাই। তাহলে সাহায্যকারী ভার্ব যদি না থাকে, তাহলে আমাকে টেন্স অনুযায়ী চিন্তা করতে হবে। টেন্স যদি নাও বুঝি, তাও সহজ করে দেখবো যে সাবজেক্টের পরেই সচরাচর ভার্বটা থাকবে। আর তোমাদের ট্যাগ কোশ্চেন খুব কঠিন ভাবে হবে না, সহজগুলোই হবে। দেখা গেছে যেগুলো চর্চা করাচ্ছি এগুলোই হবে। তোমরা যদি বই নিয়ে থাকো, যে বই নিছো, বইয়ে দেখবে এক্সারসাইজ আছে, ওগুলো একই পাবা এক্সাম্পল গুলো। তাহলে আমি যদি চিন্তা করি, তাহলে আই প্লে, এই প্লেটা হইলো আমার ভার্ব, তাই কিনা?
এই প্লে হলো আমার ভার্ব। এই প্লে আছে না প্লেড আছে এটা আমাকে খালি দেখতে হবে যে প্লে আছে না ইডি আছে। ইডি যদি না থাকে তাহলে এটা প্রেজেন্ট, আর ইডি থাকলে পাস্ট। তার মানে তিনটা জিনিসের উপর ভর করে চলতে হবে, যে আমার ডু ডিড ডাস, ডু ডাস ডিড, এই তিনটার মধ্যে একটা হবে। এই যে এখানে আছে ডু ডাস ডিড, তিনটার মধ্যে একটা হবে। যদি প্রেজেন্ট হয় ডু, পাস্ট হলে ডিড। আবার প্রেজেন্টের মধ্যে যদি দেখবা যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে ডাস, এস বা ইএস যুক্ত থাকলে ডাস, আর যদি এস বা ইএস যুক্ত না থাকে তাহলে ডু। আর পাস্ট হয়ে গেলে সরাসরি ডিড। যেমন পাস্ট গুলো কি কি, প্লেট ইডি থাকলো, তারপরে ইট, ইটের পাস্ট কি অ্যাট, এই অ্যাটটা পাস্ট না, এটি অ্যাট পাস্ট না। এরকম আরো অনেক কিছু আছে, আছে না, অনেক ভার্ব আছে। এখন আমি যদি বলি এইটা, এটা কি এমএটি, মেক হলো আসল, মেক হলো প্রথমটা, তাই না, এই যে মেক, তাহলে মেক থেকে তো মেড হয়েছে, এটা ফার্স্ট। এরকম ভার্ব গুলো তোমাকে খালি একটু চিনতে হবে, বুঝা গেছে? যদি ভার্ব চিনতে পারো আর কোনো সমস্যা নাই। এই যে ইমরান রিসাইটস, এই যে এখানে আছে, এটা দেখো ইএস আছে, আছে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ওই জন্য অ্যানসারটা কি হয়েছে ডাস, নোয়ের বংশ নাই, নট বসছে, তারপরে ইমরান ছেলে কি বসছে, তারপর উই ডু নট ওয়াচ মুভি, তার মানে সাহায্যকারী ভার্ব ডু, ডু বসাইছে, আর নট আছে, নট হয় নাই, ওই জন্য উই, বুঝা গেছে? তারপর দে প্লেড ক্রিকেট, এই যে প্লেড নিয়ে কথা বললাম, ইডি আছে, তাহলে এটা পাস্ট না, তাহলে ডিড, নোয়ের বংশধর নাই, নট, তারপরে দে আছে, এই যে দে সাবজেক্ট আছে, অ্যানসার হয়ে গেছে। তারপরে রুল 3 পর্যন্ত হয়েছে, গতকালকে হয়েছে না, বলছি যে ইম্পারেটিভ যদি সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হলে অ্যানসার এই কয়েকটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। যে উইল, উইল ইউ হতে পারে, অন্ট হতে পারে, ক্যান্ট হতে পারে, ক্যান্ট নট হতে পারে, কুড ইউ হতে পারে, যে কোনো একটা দিলেই হবে। তাহলে এখানে যেমন বলছে যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবো কেমনে, শুরুতেই ভার্ব দিয়ে শুরু হবে। ভার্বটা কি, কোনো কাজ করা বোঝায়, গিভ মি দাও, এটা একটা কাজ করার কথা বললো না, পড়া রিড এগুলো একটা কাজ, ওয়ার্ক কাজ, হ্যাঁ, ডু এটাও একটা ভার্ব। এগুলো যদি শুরুতেই থাকে, যেমন শুরুতে থাকার কথা কি আই, রহিম, করিম, হি, এগুলো শুরুতে থাকার কথা না, কিন্তু শুরুতে যদি এগুলো না থাকে, না থাকে কি থাকে, ভার্ব থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার ভার্বটা বুঝতে হবে, শুরুতে ভার্ব থাকলে এটা ইম্পারেটিভ। তাহলে অ্যানসার তুমি যদি উইল ইউ দিয়ে দাও হয়ে গেল, তোমার অন্য কিচ্ছু আর দরকার নেই, সাবজেক্ট দেখার দরকার নাই, নোয়ের বংশ দেখার দরকার নাই, তুমি খালি দেখবা যে ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা। এই যে দেখো এখানে কয়েকটা অ্যানসার দিছে, যে কোনো একটা দিলেই হয়, উইল ইউ দিছে, ক্যান ইউ দিছে, ক্যান ইউ দিছে, কুড ইউ দিছে, ওয়ান্ট ইউ দিছে, যে কোনো একটা দিলে হয়। যেমন বলছে ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, তাহলে ক্লোজ দ্য উইন্ডো শুরুতে ভার্ব দিয়ে শুরু হয়েছে না, তাহলে এই ভার্ব দিয়ে শুরু হয়েছে, এইটা উইল ইউ দিয়ে অ্যানসার হয়ে যায়। যদি এখন আমি বলি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, কি হবে অ্যানসার, উইল বা ক্যান, ওপেন দ্য ডোর, তাহলে অ্যানসার কি আসবে, এর কিন্তু কমা থাকবে এরকম, তাহলে অ্যানসার উইল ইউ দিয়ে দিলে আমার হয়ে যাচ্ছে, আর কিছু দেখার দরকার নেই, উইল ইউ দিয়ে শেষে প্রশ্নবোধক। নিয়ম যেভাবে আছে, এই যে এটা শেষ হবে কমা, তারপরে এটা অ্যানসার লিখবা, প্রশ্নবোধক দিবা, এই জিনিসগুলো ভুল করলে কিন্তু হবে না। তাহলে 3 নাম্বার গতকালকে পর্যন্ত হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স 4-এ কি বলছে দেখো, 4-এ কি বলছে, যে 4-এ বলছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে লেটস, লেট কম এপোস্ট্রফি কমা অ্যাস, লেট অথবা লেট আস থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় শেল উই ব্যবহার করা হয়। লেট থাকেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স,
কিন্তু এই দুইটাকে আলাদা করে বলছে, যদি লেটস অথবা লেট আস থাকে তাহলে শেল উই অ্যান্সার হবে। দেখো এখানে বলছে লেটস ডু দা ওয়ার্ক, এই যে এইটুক প্রশ্ন, লেটস ডু দা ওয়ার্ক। তাহলে আমরা জানি যে লেটস বা লেটাস থাকলে কি হয়, শেল উই, এই যে অ্যান্সার হয়ে গেছে না, শেল উই। তারপরে লেট হার, লেট হিম, লেট দেম দিয়ে যদি কোনো কিছু করার অনুমতি প্রকাশ করা হয় সেক্ষেত্রে টেক কোশ্চেনের উইল ইউ বসে। দেখো এই দুইটা বাদে আবার লেট লেটাস নাই, হার আছে, হিম আছে, দেম আছে, যদি এগুলো থাকে তাহলে উইল ইউ বসে যাবে। এই যে লেট হার সিং এ সং, এই যে উইল ইউ বসে, লেট হার সিং এ সং। তার মানে এটা কোনো কিছু অনুমতি চাওয়ার ক্ষেত্রে যে বলছে যে লেট হার, লেট দেম, লেট হিম এগুলো থাকতে হবে, কোনো কিছু করার অনুমতি থাকতে হবে। যেমন আমি কথায় কথায় যে লেট মি ফিনিশ, মানে আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ। এখানে এখানে লেট মি বলে নাই, এখানে কিন্তু এই কয়েকটা যদি কথা থাকে, লেট হার, লেট হিম, লেট দেম, এই কয়েকটার, এই তিনটার ক্ষেত্রে শুধু উইল ইউ, বুঝা গেছে? আর বাকি লেট আস, লেট যা আছে সেগুলা শেল উই। তাহলে 5 নাম্বার রুল পর্যন্ত দেখি। যে 5 নম্বরে বলছে বি ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে টেক কোশ্চেন করার নিয়ম, ইজ নট বা আর্ন ব্যবহার করা হয়। তো এখানে টেক কোশ্চেন করার সময় কি দিছে, যে বলছে যে হাউ নাইস দ্য সিনারি, এক্সক্লেমেটরিটা কি, যে বিস্ময় সূচক এটা, তাই না, অবাক হয়ে যাওয়া, হুররা হইয়া বান্দা গ্যাপ, এরকম আছে না, তারপরে এলাস আই হ্যাভ আন্ডার, এই জিনিসগুলো এক্সক্লেমেটরি। এখানে যেমন বলছে হাউ নাইস দ্য সিনারি ইজ, তাহলে এখানে শুধু আমার চেঞ্জ হয়েছে কি, এটারও একটা সাহায্যকারী ভার্ব আছে, আছে কিনা, আছে না, এই যে দেখো শেষে ছিল, শেষে ছিল ইজ, আছে না, তাহলে ইজ নট ইট দিছি, এগুলোতে কিন্তু ইট ব্যবহার করতে হবে। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, দেখো এইটুকু প্রশ্নই থাকবে, তুমি জাস্ট খালি কি ইজ নট ইট, কারণ এগুলো সেম সাহায্যকারী ভার্ব আছে, নো এর বংশধর নাই এই জন্য নো বসছে, তারপরে শুধু ইটটা ব্যতিক্রম, যে ইট বসাইতে হবে, এরকম থাকলে হাউ হোয়াট এগুলো দিয়ে হলে ইট বলবে, বুঝা গেছে? তারপর মূল ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হলে মূল ভার্ব যুক্ত যেগুলো এক্সক্লেমেটরি, যেমন সাহায্যকারী ভার্ব নাই, ওটা আবার এক্সক্লেমেটরি হতে পারে। সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব যদি না থাকে, তাহলে না থাকে ওইটা আবার ওই আগের নিয়মেই যাবে, মূল ভার্ব তাহলে আমাকে দেখতে হবে, তাহলে মূল ভার্ব আমি এই যে এখানে খুঁজে বের করতে হবে। যেমন সাহায্যকারী ভার্ব শেষে ছিল, এই যে মূল ভার্ব শেষ আছে সিংস, তার মানে এস যুক্ত আছে, আছে না, এই জন্য ডাস হইছে, অ্যাপোস্ট্রফি কমা নট ইট, বুঝা গেছে? মূল ভার্ব, সাহায্যকারী ভার্ব না পাইলে তো মূল ভার্ব আমার খোঁজা লাগবে, এটাই টেক কোশ্চেনের নিয়ম। তারপরে 6 নাম্বারটা যদি দেখি, সেন্টেন্সের সাবজেক্ট দেয়ার হেয়ার ইট হলে টেক অংশে প্রোনাউন হিসেবে দেয়ার হেয়ার ইট ব্যবহার হয়। তার মানে এটা কঠিন কিছু না, যে এগুলো যদি থাকে আবার এগুলোই ব্যবহার হয়, এটাই বুঝাইছে আর কি। যেমন এখানে ইজ আছে, ইজ বসাইছি, নট নাই, নট বসাইছি, সাবজেক্ট দেয়ার ছিল, দেয়ার বসাইছি। যে মানুষ বসাইলে যেমন রহিম করিম থাকলে হি বসছে, আবার অন্য ক্ষেত্রে আরেকটা বসছে, কিন্তু এই ক্ষেত্রে যেটা আছে ওইটাই, যেমন ইট ইজ দিয়ে শুরু হয়েছে, নটের বংশ আছে, নো হয়নি, বোঝা গেছে? এই হলো আমাদের